সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও ভালো আছি। আমি চন্দনা দেবনাথ, সহকারী শিক্ষক, করিমগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়, করিমগঞ্জ, কিশোরগঞ্জ। শ্রেণী অষ্টম, বিষয় বিজ্ঞান, অধ্যায় চতুর্দশ, পরিবেশ এবং বাস্তুতন্ত্র নিয়ে আজকে আলোচনা করব। আজকের ক্লাসে সবাইকে স্বাগতম। চিত্রটি লক্ষ্য করো, একটু চিন্তা করো। ছবিটি দেশের কোন স্থান থেকে নেওয়া? এখানে কি কি উদ্ভিদ ও প্রাণী রয়েছে? আমাদের চারপাশের সব কিছু নিয়েই আমাদের পরিবেশ। একটি স্থানে যে সকল জড়বস্তু জীব থাকে সেগুলো নিয়েই সেখানকার পরিবেশ গড়ে ওঠে। এসব পরিবেশকে আমরা স্বাদু পানি, লোনা পানি, স্থলজ এই প্রধান তিনটি ভাগে ভাগ করতে পারি। এই তিন রকমের পরিবেশের প্রত্যেকটিতে স্বতন্ত্র ধরনের অজীব ও জীব উপাদান থাকে। পরিবেশের জীব উপাদানগুলোর মধ্যে রয়েছে নানা ধরনের উদ্ভিদ ও প্রাণী। জীবন ধারণের জন্য এ সকল উদ্ভিদ ও প্রাণী একে অপরের সাথে সম্পর্কযুক্ত। তাহলে তোমরা আজকে বুঝতে পারছো এখানে যে কি বলা হচ্ছে, কোন স্থান থেকে নেওয়া হয়েছে? সুন্দরবন। আর সুন্দরবনে কি কি উদ্ভিদ প্রাণী রয়েছে? সুন্দরবনে উদ্ভিদ হলো সুন্দরী, গরান, গেওয়া, কেওড়া, গোলপাতা ইত্যাদি। প্রাণী রয়্যাল বেঙ্গল টাইগার, চিতাবাঘ, বানর, চিত্রল হরিণ, বন্য শূকর, কুমির, নানা রকমের সাপ, পাখি এবং কীটপতঙ্গ ইত্যাদি। তোমরা অবশ্যই লক্ষ্য করেছ এখানে একটা প্রাণী আছে, প্রাণীটির নাম তোমরা অবশ্যই জানো। এ পরিবেশে যেসব উদ্ভিদ প্রাণী রয়েছে তা অন্য স্থানে দেখতে পাওয়া যাবে কি? পাওয়া যায় না, তবে কিছু কিছু আবার পাওয়া যেতে পারে। তাহলে তোমরা অবশ্যই বুঝতে পারছো আজকের ক্লাস কি হবে। তাহলে এই পরিবেশের সাথে উদ্ভিদ ও প্রাণীর একটি কিন্তু সম্পর্ক রয়েছে বলে মনে হয়। একে আসলে কি বলে তোমরা অবশ্যই বুঝতে পারছো, বাস্তুতন্ত্র। তাই আজকের পাঠ বাস্তুতন্ত্র। বাস্তুতন্ত্র কি আগে বুঝতে হবে, জানতে হবে। পৃথিবীর নানা পরিবেশে বিভিন্ন জীব বসবাস করে। প্রতিটি বাসস্থানের বিভিন্ন এলাকায় জলবায়ু, আবহাওয়া, অন্যান্য অজীব উপাদানের মধ্যে প্রচুর পার্থক্য দেখা যায়। এসব পার্থক্যের কারণে পৃথিবী জুড়ে স্থানভেদে বিচিত্র সব জীবের বসতি। বন জঙ্গলে তুমি যে ধরনের জীব দেখবে, পুকুরে বসবাসরত জীব কিন্তু তাদের থেকে ভিন্ন। এসব পরিবেশের জীব অজীব উপাদানের মধ্যে রয়েছে এবং নিবিড় সম্পর্ক। আবার একটি পরিবেশের উদ্ভিদ ও প্রাণী জীবন ধারণের জন্য একে অন্যের উপর নির্ভরশীল। এভাবে কিন্তু যে কোনো একটি পরিবেশের অজীব উপাদানের মধ্যে পারস্পরিক ক্রিয়া, আদান প্রদান ইত্যাদির মাধ্যমে পরিবেশের যে তন্ত্র গড়ে ওঠে তাকে আমরা বাস্তুতন্ত্র বলি। একটু লক্ষ্য করলে দেখবে বাস্তুতন্ত্রের সকল উপাদানের মধ্যে একটা ক্রিয়া প্রতিক্রিয়া চলছে। তোমার বাড়ি বা বিদ্যালয়ের কাছের বাগান একটি কিন্তু ছোট বাস্তুতন্ত্রের উদাহরণ। তাহলে বাস্তুতন্ত্র কি আমরা জানলাম। মানে এই পাঠ শেষে কী কী জানতে পারবে? পরিবেশের উপাদানে আন্তঃসম্পর্ক বা বাস্তুতন্ত্র কি তা বলতে পারবে। বাস্তুতন্ত্রের উপাদান সমূহ কী কী তা উল্লেখ করতে পারবে। বাস্তুতন্ত্রের কার্যকরী উপাদান সমূহের ভূমিকা ব্যাখ্যা করতে পারবে।
দেখো চিত্রটি লক্ষ্য, একটি পুকুরের বাস্তুতন্ত্র। এই পুকুরে কি কি দেখা যাচ্ছে? সূর্যের আলো, উদ্ভিদ কি করছে? কার্বন ডাইঅক্সাইড ছাড়ছে। আর প্রাণী কি করছে? অক্সিজেন গ্রহণ করছে। যে ব্যাঙ একটা প্রাণী। এখানে পুকুরে সাপ, মাছ, হাঁস, উদ্ভিদ, প্রাণী দেখা যাচ্ছে। অনেক নিচে আছে বিয়োজক। চিত্রটি অবশ্যই লক্ষ্য করতেছ, বুঝতেছ। চিত্রে কি লক্ষ্য করছ? পাশের জনের সাথে আলোচনা করে একটু চিন্তা করে বলো তো। দেখো একটা লোক কি করছে? অক্সিজেন গ্রহণ করছে। গাছ কি করে? অক্সিজেন ছাড়ে। এই যে অক্সিজেন ছাড়তেছে আর মানুষ অক্সিজেন গ্রহণ করতেছে। আমরা কি ছাড়ি? কার্বন ডাইঅক্সাইড। এই যে কার্বন ডাইঅক্সাইড ছাড়তেছি আর উদ্ভিদ গ্রহণ করতেছে। এই যে প্রাণী, পাখি অক্সিজেন গ্রহণ করতেছে, কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করতেছে। চিত্রটি লক্ষ্য করছো? মানুষ কি করে? কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করে, অক্সিজেন গ্রহণ করে। আর উদ্ভিদ কি করে? অক্সিজেন ত্যাগ করে, কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে। চিত্রে তাই বোঝানো হয়েছে। উদ্ভিদ প্রাণী ও অজীব উপাদানসমূহের একটা পারস্পরিক বিক্রিয়া আদান প্রদান চলছে। এটি কিন্তু বাস্তুতন্ত্র নামে পরিচিত। চিত্রে জীব অজীব উপাদানগুলো কি কি দেখো। অজীব ও জীব দুটি উপাদান নিয়েই কিন্তু বাস্তুতন্ত্র গঠিত। অজীব উপাদান, বাস্তুতন্ত্রে প্রাণহীন, প্রাণ নাই, সব উপাদান অজীব উপাদান নামে পরিচিত। এই অজীব উপাদান আবার দুই ধরনের, একটা অজৈব বা ভৌত উপাদান, আর একটা হচ্ছে জৈব উপাদান। অজৈব উপাদানের মধ্যে রয়েছে নানা প্রকার খনিজ লবণ, মাটি, আলো, পানি, বায়ু, তাপ, আর্দ্রতা ইত্যাদি। সকল জীবের মৃত ও গলিত দেহাবশেষ জৈব উপাদান নামে পরিচিত। পরিবেশের জীব উপাদানে বেঁচে থাকার জন্য এসব জৈব উপাদান অত্যন্ত প্রয়োজনীয়। আমরা দেখছি একটি পুকুরে মাছ, ব্যাঙ, সাপ, পাখি, বিভিন্ন উদ্ভিদ, বিয়োজকগুলো দেখা যাচ্ছে। উদ্ভিদ, প্রাণী, জীব উপাদান এবং মাটি, পানি, আলো, অক্সিজেন, কার্বন ইত্যাদি অজীব উপাদান। জীব উপাদান, পরিবেশের সকল জীবন্ত অংশই বাস্তুতন্ত্রের জীব উপাদান। বাস্তুতন্ত্রের সকল জীব অজীব উপাদানের মধ্যে একটা পারস্পরিক সম্পর্ক রয়েছে। বাস্তুতন্ত্রকে কার্যকরী রাখার জন্য এ সকল জীব যে ধরনের ভূমিকা রাখে তার উপর ভিত্তি করে এই জীব উপাদানকে আবার কয়টা ভাগে ভাগ করছে? 3টা ভাগে ভাগ করা হয়েছে। দেখো অজীব উপাদান হলো কি কি? আলো, পানি, বায়ু, খনিজ লবণ, তাপ, আর্দ্রতা আমরা আগে আলোচনা করেছি। জীবের মৃত গলিত দেহাবশেষ। অজীব উপাদানগুলি আমরা লক্ষ্য করছি।
একটা উদ্ভিদ ব্রণের থেকে কীভাবে পানি দিতে হয়। এইগুলো হচ্ছে অজৈব বা ভৌত উপাদান, আর জৈব উপাদান হচ্ছে জীবের মৃত ও গলিত দেহাবশেষ। বিয়োজক কি কি? ব্যাকটেরিয়া, ছত্রাক দ্বারা জৈব অজৈব দ্রব্যাতিতে রূপান্তরিত হয়। এখানে কি দেখছ? সূর্যের আলোর উপস্থিতিতে কি হয়? সূর্যালোকের উপস্থিতিতে কার্বন ডাইঅক্সাইড, এই যে দেখো কার্বন ডাইঅক্সাইড এবং পানি, এই যে যোগ পানি থেকে শর্করা জাতীয়, এই যে শর্করা জাতীয় খাদ্য তৈরি করে এই সবুজ উদ্ভিদ। এই যে দাও, এটা কি উদ্ভিদ? সবুজ। শর্করা জাতীয় খাদ্য তৈরি হওয়ার এই প্রক্রিয়াটার কি বলে? সালোক সংশ্লেষণ। সূর্যালোকের উপস্থিতিতে আমরা নিজেরা খাদ্য নিজেরা তৈরি করতে পারি না। আমরা খাদ্যের জন্য কার উপর নির্ভরশীল? এই উদ্ভিদের উপর নির্ভরশীল। সবুজ উদ্ভিদ, এটা মনে রাখবে। চিত্র দেখে বুঝতে পারলে? তাহলে এই সবুজ উদ্ভিদ কি করে? শর্করা জাতীয় খাদ্য তৈরি করে। এই প্রক্রিয়াটাই কি কিন্তু আমরা বলি সালোক সংশ্লেষণ। হ্যাঁ, তাহলে আমরা আগেই আলোচনা করেছি সবুজ উদ্ভিদ এই প্রক্রিয়ার খাদ্য তৈরি। কোন প্রক্রিয়া? সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায়, যার উপর বাস্তুতন্ত্রের সকল প্রাণী খাদ্যের জন্য প্রত্যক্ষ ও পরোক্ষভাবে নির্ভরশীল। সবুজ উদ্ভিদ সবুজ উৎপাদক। সবুজ উদ্ভিদগুলো কি? উৎপাদক। উৎপাদক কি আমাদের জানতে হবে। সবুজ উদ্ভিদ যারা নিজেদের খাদ্য নিজেরা তৈরি করতে পারে তারা উৎপাদক নামে পরিচিত। যারা উৎপাদক তারা সূর্যের আলোর উপস্থিতিতে সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় শর্করা জাতীয় খাদ্য তৈরি করে, যার উপর বাস্তুতন্ত্রের অন্যান্য সকল প্রাণী প্রত্যক্ষ বা পরোক্ষভাবে নির্ভরশীল। তাহলে আমরা জেনেছি জীব উপাদান তিনটি, না? উৎপাদক, খাদক, বিয়োজক। দেখো, সবুজ উদ্ভিদ হচ্ছে উৎপাদক। খাদক বা ভক্ষক কি? যে সকল প্রাণী উদ্ভিদ থেকে পাওয়া জৈব পদার্থ খাদ্য হিসেবে ব্যবহার করে বা অন্য কোনো প্রাণী খেয়ে জীবন ধারণ করে তারাই খাদক বা ভক্ষক নামে পরিচিত। বাস্তুতন্ত্রে কিন্তু তিন ধরনের খাদক রয়েছে। তা আমরা বুঝতে পারছি উৎপাদক হচ্ছে সবুজ উদ্ভিদ, এই উদ্ভিদগুলো হচ্ছে উৎপাদক। প্রথম স্তরের খাদক, যে সকল প্রাণী উদ্ভিদভোজী তারা প্রথম স্তরের খাদক, মানে এরা তৃণভোজী নামেও পরিচিত। তৃণভোজী প্রাণীদের মধ্যে রয়েছে ছোট কীটপতঙ্গ থেকে শুরু করে, এই যে দেখো ছোট কীটপতঙ্গ, অনেক বড় প্রাণী যেমন গরু, ছাগল, এরা হচ্ছে প্রথম স্তরের খাদক। কারণ তারা এই সবুজ উদ্ভিদভোজী, এরা উদ্ভিদ তৃণভোজী বা উদ্ভিদ খেয়ে বেঁচে থাকে। দ্বিতীয় স্তরের খাদক, যারা প্রথম স্তরের খাদকদের খেয়ে বাঁচে। এই প্রথম স্তরের খাদক কারা? গরু, ছাগল, কীটপতঙ্গ, তাদেরকে কিন্তু খেয়ে বেঁচে থাকে দ্বিতীয় স্তরের খাদক। যেমন
পাখি, ব্যাঙ, মানুষ ইত্যাদি এরা মাংসাশী প্রাণী বলে পরিচিত। আমরা চিত্রে ব্যাঙ লক্ষ্য করছি। তৃতীয় স্তরের খাদক বা সর্বোচ্চ খাদক, যারা দ্বিতীয় স্তরের খাদকদের খায়। দ্বিতীয় স্তরের খাদক কারা? ব্যাঙ, পাখি, মানুষ, যেমন কচ্ছপ, বক, ব্যাঙ, মানুষ। এদের মধ্যে কোনো কোনো প্রাণী আবার একাধিক স্তরের খাবারও খায়। তাদেরকে আমরা কি বলি? তাদেরকে সর্বভুক। এখন দেখো, মানুষ দ্বিতীয় স্তরের খাদক বলেছি, আবার তৃতীয় স্তরের খাদক বলেছি। তোমাদের প্রশ্ন জাগতে পারে কেন? এখন দেখো, আলোচনা করছি। আমরা যখন ডাল, ভাত, আলু ইত্যাদি খাই তখন আমরা প্রথম স্তরের খাদক। তাহলে মানুষ কি? প্রথম স্তরের খাদক। আবার আমরা যখন মাছ, মাংস খাই তখন আমরা দ্বিতীয় বা তৃতীয় স্তরের খাদক। তখন মানুষ আমরা কি বলতে পারি? সর্বভুক। কারণ প্রথম স্তরের খাদ্য, দ্বিতীয় স্তরের খাদ্য, তৃতীয় স্তরের খাদ্য। কোনো কোনো প্রাণী একাধিক স্তরের খাবার খায়, এরা হলো সর্বভুক। আর সর্বোচ্চ স্তরের খাদক দেখো, ঈগল। একটু ভালো করে চিত্রটি লক্ষ্য করো, সহজ হয়ে যাবে। আমরা খাদক তিনটি পাইলাম: প্রথম স্তরের খাদক, দ্বিতীয় স্তরের খাদক, সর্বোচ্চ বা তৃতীয় স্তরের খাদক। প্রত্যক্ষভাবে বা পরোক্ষভাবে ভাগ করা হলো কেন? প্রথম স্তরের খাদক আমরা জানি হরিণ, ছাগল, গরু। এরা প্রত্যক্ষভাবে কার উপর নির্ভরশীল? এই সবুজ উদ্ভিদের উপর নির্ভরশীল। আর সবুজ উদ্ভিদ কি? উৎপাদক। আর খাদক কি? এই যে হরিণ, ছাগল, গরু, মাছ, পাখি, ব্যাঙ, বক, কচ্ছপ, মানুষ, এরা হলো খাদক, এক স্তরের খাদক। প্রথম স্তরের খাদক কারা? হরিণ, ছাগল, গরু। আর দ্বিতীয় তৃতীয় স্তরের খাদক কারা? মাছ, পাখি, ব্যাঙ, বক, কচ্ছপ, মানুষ। এদের মৃতদেহ পচনকারী ব্যাকটেরিয়া ও ছত্রাক বিয়োজিত করে খাদ্য গ্রহণ করে এবং অবশিষ্ট খাদ্য মাটি ও বায়ুতে কি হয়? জমা থাকে। বিয়োজক। জীব উপাদানের তিনটি ভাগ। বলতে পারবে জীব উপাদান তিনটি ভাগ কি কি? উৎপাদক, খাদক, বিয়োজক। বিয়োজক মানে কি? এরা পচনকারী নামেও পরিচিত। পরিবেশে কিছু অণুজীব আছে, বিশেষ করে ব্যাকটেরিয়া ও ছত্রাক, যারা মৃত উদ্ভিদ ও প্রাণী দেহের উপর ক্রিয়া করে। এ সময় মৃত উদ্ভিদ ও প্রাণীদের রাসায়নিক বিক্রিয়া ঘটে, ফলে মৃতদেহ ক্রমশ বিয়োজিত হয়ে নানা রকম জৈব অজৈব দ্রব্যাদিতে রূপান্তরিত হয়। এসব দ্রব্যের মাটি ও বায়ুতে কিছুটা ব্যাকটেরিয়া, ছত্রাক নিজেদের খাদ্য হিসেবে গ্রহণ করে। মৃতদেহ থেকে তৈরি বাকি খাদ্য পরিবেশে মাটি আর বায়ুতে কি করে? জমা রাখে, যা উদ্ভিদ আবার পুনরায় ব্যবহার করে। এভাবেই কিন্তু প্রকৃতিতে অজীব জীব উপাদানের একটা ক্রিয়া প্রতিক্রিয়া হয়, বাস্তু সংস্থানে সচল রাখে।
আশা করি সবাই বুঝতে পেরেছ। বাস্তুতন্ত্র কি, বাস্তুতন্ত্রের উপাদান, জীব উপাদান, জড় উপাদান, উৎপাদক, ঘাতক, খাদকের মধ্যে প্রথম স্তরের, দ্বিতীয় স্তরের, তৃতীয় স্তর বা সর্বোচ্চ খাদক, বিয়োজক সম্পর্কে এতক্ষণ আলোচনা করলাম। এখন তোমাদের কিছু প্রশ্ন করি, তোমরা সবাই খাতায় লিখো, আমার সাথে মিলিয়ে নিও। পর্দায় একটি চিত্র লক্ষ্য করছো। চিত্রের প্রাণীটি কোন স্তরের খাদক? কোনটি সঠিক বলো তো? প্রথম স্তরের খাদক না দ্বিতীয় স্তরের খাদক, না প্রথম ও দ্বিতীয় স্তরের খাদক, দ্বিতীয় তৃতীয় স্তরের খাদক? আটটা, তাহলে দ্বিতীয় ও তৃতীয় স্তরের খাদক। কেন? তারা প্রথম স্তরের মানে উৎপাদক খায়, আবার প্রথম স্তরের খাদকদের খায়, বা দ্বিতীয় স্তরের খাদকদের খায়, এই জন্য তারা দ্বিতীয় তৃতীয় স্তরের খাদক। চিত্রে লক্ষ্য করছো, দেখো উৎপাদক মানে সবুজ উদ্ভিদ বা তৃণভোজী উদ্ভিদ খাচ্ছে। ব্যাকটেরিয়াকে বিয়োজক বলা হয় কেন? সবুজ উদ্ভিদকে উৎপাদক বলা হয় কেন? সকল সবুজ উদ্ভিদকে কেন উৎপাদক বলা হয়? সবুজ উদ্ভিদ নিজেরা নিজেদের খাদ্য তৈরি করতে পারে, তারা উৎপাদক নামে পরিচিত। আর প্রাণীরা এই সবুজ উদ্ভিদের উপর নির্ভর করে তারা শর্করা জাতীয় খাদ্য তৈরি করতে পারে। সবুজ উদ্ভিদ। ব্যাকটেরিয়াকে বিয়োজক বলা হয় কেন? এরা পচনকারী নামেও পরিচিত। পরিবেশে কিছু অণুজীব আছে, বিশেষ করে ব্যাকটেরিয়া মৃত উদ্ভিদ প্রাণীর দেহের উপর ক্রিয়া করে। এ সময় মৃত উদ্ভিদ প্রাণী দেহে রাসায়নিক বিক্রিয়া ঘটায়, নানা রকম জৈব অজৈব দ্রব্যতে রূপান্তরিত হয়। মৃতদেহ থেকে তৈরি করে খাদ্য পরিবেশে মাটি বায়ুতে জমা হয়, যা উদ্ভিদ পুনরায় ব্যবহার করে। এই জন্য ব্যাকটেরিয়াকে বিয়োজক বলা হয়। তোমাদের একটি বাড়ির কাজ দিচ্ছি, খাতায় সবাই লিখে নাও, বাড়ির কাজটি করবে এবং কমেন্ট বক্সে ছবি তুলে পাঠিয়ে দিও। বিদ্যালয়ের বাগান একটি ছোট বাস্তুতন্ত্র ব্যাখ্যা করো। মনে করো তোমাদের বিদ্যালয়ের পাশে দেখো একটা ছোট বাগান দেখা যাচ্ছে। বাড়ির কাজটি আবার বলছি, বিদ্যালয়ের বাগান একটি ছোট বাস্তুতন্ত্র ব্যাখ্যা করো। কাজটি অবশ্যই করবে এবং কমেন্ট বক্সে পাঠিয়ে দিও। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, স্বাস্থ্যবিধি মেনে চলবে এবং বাসায় বসে পড়াশোনা চালিয়ে যাবে। এই বলেই আজকে এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ।